বাংলাদেশ বেতার রংপুর। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 16ই ডিসেম্বরে, দেশকে স্বাধীন করে ফিরছে সবাই ঘরে। এখন শুনবেন বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ৭১-এর বীরত্ব গাথা। সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ, শুরু করছি, আমন্ত্রণ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ৭১-এর বীরত্ব গাথাতে। সঞ্চালনায় রয়েছে আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার রংপুর। শুরু করার আগে আমি এই অনুষ্ঠানের নেপথ্য কিছু কথা রয়েছে সেটি বলতে চাই। যে আমার একটি স্বপ্ন ছিল যে যারা বাংলাদেশ স্বাধীন করেছে জাতির পিতার নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেসব বীর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের কিছু কথা, তারা কিভাবে যুদ্ধ করেছে, তাদের স্মৃতিচারণগুলো আমরা অডিও আকারে প্রকাশ করতে চাই। তখন আমি ঢাকায়, তখন একটি পরিকল্পনা, একটি ড্রিম ছিল, স্বপ্ন ছিল, কিন্তু সেটি আসলে বাস্তবায়নের যে অধ্যায়, সেটি আমি রংপুর থেকে শুরু করার প্রয়াস পেয়েছি, শুরু করতে পেরেছি। এজন্য আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। যে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যে যারা জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের মুখে বাংলাদেশের ইতিহাস জানিয়ে দেওয়া। তারা কিভাবে যুদ্ধ করেছে, সেই ভয়াল সময় কিভাবে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। অনেক অনেক ঘটনা রয়েছে এবং 9 মাসে, মাত্র 9 মাসে একটি দেশ, স্বাধীন দেশ পেয়েছে। এটি কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। এবং যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল অনেকেই কিন্তু ওই সময় কৃষক, মজুর এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। তো এই যে মানুষগুলা সেই একক নেতৃত্ব, বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার পিছনে অনেক গল্প রয়েছে এবং সেই গল্পগুলো আমরা শুনব। তো আমাদের এ পর্যন্ত 84টি ভিডিও আমরা আপলোড করেছি অডিও মাধ্যমে এবং ভিডিওতে ইউটিউবে আপলোড করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকের একটি পর্ব। তা আমি প্রথম থেকেই থাকার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি। আজকে আমরা একজন বীর মুক্তিযোদ্ধা পেয়েছি, তার জীবনের গল্প শুনব, বিশেষ করে ওই সময়ের কথা। আজ 3রা এপ্রিল 2024 সাল। যে এই তারিখটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটি প্রমাণ যে আমরা বাংলাদেশ বেতার রংপুরে একজন বীর মুক্তিযোদ্ধার এই সময়ে সেটি ধারণ করছি। আমার এই ছিল বলার। তো এখানে সৌভাগ্যের বিষয়, দুঃখের বিষয় কিছু কথাও রয়েছে যে আমরা যাদের ইতিমধ্যেই সাক্ষাৎকার গ্রহণ করেছেন তারা কিন্তু এর মধ্যেই অনেকে ইন্তেকাল করেছেন এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মেই কিছুদিন পরেই হয়তো আরও অনেক বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদেরকেও আমরা হারাবো। কিন্তু রেখে যেতে চাই তাদের স্মৃতি এবং রেখে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের মুখে জাতির ইতিহাস জানা। আর সেই সাথে এই যে আমরা ভিডিও, অডিও, এটা কিন্তু পরবর্তীতে যারা গবেষক বৃন্দ থাকবেন তারা কিন্তু এখান থেকে গবেষণার উপাদান খুঁজে পাবেন। তাদের মুখে তো ইতিহাস জানবেই, পরবর্তী প্রজন্মকে ছড়িয়ে দেওয়া সেটি আমাদের উদ্দেশ্য। এই জন্যে আমরা ইউটিউবে আপলোড করছি, বিভিন্ন মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাচ্ছি। তা আর কথা নয়, আমরা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা তাকে বাংলাদেশ বেতার রংপুরে স্বাগত জানাই। বাংলাদেশ বেতার রংপুরে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি ভূমিকায় অনেক কিছুই বলছিলাম, আপনি শুনেছেন। আমরা আপনার মুখে যে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, আপনার বাড়ি কোথায়, গ্যাজেট নাম্বার, এই বিষয়গুলো আগে জানবো। জি, দয়া করে বলবেন আপনার। জি, আমি বীর মুক্তিযোদ্ধা দেবেশচন্দ্র সান্যাল। আমার পিতার নাম দ্বিজেন্দ্রনাথ সান্যাল, মাতার নাম নীলিমা রানী সান্যাল। আমার গ্রাম ও ডাকঘর রতনকান্দি, উপজেলা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। আমার গেজেট নম্বর বেসামরিক সিরাজগঞ্জ 1679। আমার ভারতীয় প্রশিক্ষণ FF নাম্বার 4742। আপনাকে ধন্যবাদ। আপনি বাংলাদেশ বেতার রংপুরে এসেছেন সাক্ষাৎকার নিতে।
আপনার কেমন লাগছে সেই বিষয়টা গেলে খুব ভালো লাগছে যে আমি নিজেকে খুব সম্মানিত এবং গৌরবান্বিত মনে করছি যে পরবর্তী প্রজন্ম, আমি যখন বেঁচে থাকব না, পরবর্তী প্রজন্ম আমাদের এই কথা জানতে পারবে। এই কথার মাধ্যমে আমি বেঁচে থাকার একটা সুযোগ পেলাম আপনাদের মাধ্যমে, এই জন্য নিজেকে খুব ভালো লাগছে আর কি। চমৎকার করে বলেছেন। আপনি জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনার মুখে আজকে আমরা অনেক গল্প শুনব। তো আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে অবসর জীবনযাপন করছি। অবসর মানে আপনি এর আগে কোনো আমি চাকরি করেছেন? সোনালী ব্যাংকে চাকরি করতাম। সোনালী ব্যাংক থেকে 60 বছর পূর্তিতে অবসর গ্রহণ করেছি। তারপরে আমি বাড়িতে। আপনি যখন যুদ্ধে যান, অর্থাৎ সেই মহান স্বাধীনতার যুদ্ধে, তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স ছিল 17 বছর। তখন কি আপনি স্কুলে যেতেন না কলেজে? জি, আমি তখন স্কুলে রতনকান্দি আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আচ্ছা, তখন আপনি যুদ্ধের ঘটনাটা কিভাবে, আপনি যুদ্ধে যাচ্ছেন, অনুপ্রাণিত কিভাবে হয়েছেন যে এই যে যুদ্ধের বিষয়গুলা, সেই সাথে বলে যে 25শে মার্চের হত্যাকাণ্ড, এই বিষয়গুলো বলতে পারেন? আচ্ছা, আমরা আমাদের গ্রামের এবং আশেপাশের যে সমস্ত লোকজন ঢাকাতে বা অন্যান্য জেলা শহরে চাকরি করত, তাদের মাধ্যমে 1971 সালের 25শে মার্চের কালো রাতের পাকিস্তানি হানাদারদের সেই নৃশংসতার কথা জানতে পারি এবং আমাদের এমপিএ সাহেব, অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব এবং অন্যান্যদের কাছ থেকে এই নৃশংসতার কথা জানতে পারি যে পাকিস্তানি হানাদারেরা কিভাবে পাখির মতো আমাদের বাঙালিদেরকে হত্যা করছে, বিভিন্ন বাড়িঘর লুট করছে, বিভিন্ন জায়গা আগুন দিয়ে পোড়াচ্ছে এবং তাদের সাথে যোগ দিয়েছে এদেশের কিছু আপনার এমপিএ এবং এমএনএ পদে যারা পরাজিত, মূলত তারাই বেশি তাদের সাথে যোগ দিল এবং এই যোগ দেওয়ার পরে তারা পিস কমিটি তৈরি করলো, তারপর রাজাকার, আলবদর, আল শামস, এই সমস্ত বাহিনী তৈরি করে ওই পাকিস্তানি হানাদারদের সাথে যোগ দিল। তা আমার এলাকায় ওই আপনার উল্লাপাড়া এবং পাবনার ড্যামরা, বাউসগাড়ি, সাথিয়ার, আপনার করঞ্জা, এই সমস্ত জায়গা গণহত্যা হলো। এই সমস্ত গণহত্যা এবং বিভিন্ন বিভৎসতা যা বলার মতো না। এটা কি যুদ্ধের আগেই, মানে স্বাধীনতার যুদ্ধের না, এই 25শে মার্চের পরে। 25শে মার্চের পরে। আচ্ছা, আমরা আসতেছি। তার আগে বলি যে আমরা যে বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের একটি বড় ভূমিকা রয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু সেই ভাষণটি দিয়েছেন এবং আমরা সেই গৌরবোজ্জ্বল অধ্যায়ের একটি অংশ বলতে পারি যে আমরা বাংলাদেশ বেতার রংপুরে কাজ করি, যে 7ই মার্চের ভাষণ তখন কিন্তু তৎকালীন সরকার, স্বৈরাচারী সরকার প্রচার করতে দেয়নি, কিন্তু পরবর্তীতে যখন রেডিওর লোকজন স্ট্রাইক করে, বন্ধ করে হুমকি দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়া হয় এবং পাকিস্তান সরকার তখন কিন্তু নত যেন হয়ে তখন কিন্তু আমাদেরকে প্রচার করতে বাধ্য হয়, মানে বঙ্গবন্ধুর ভাষণ, এবং 8ই মার্চ থেকে কয়েকবার প্রচার হয়েছে। সেই 7ই মার্চের ভাষণ আপনারা কি শুনেছিলেন কোনোভাবে? আমি বয়সে ছোট থাকায় অত বেশি বড় মানুষদের সাথে মেশার সুযোগ ছিল না, তবে আমি আমাদের এমপিএ সাহেব এবং আমার বন্ধুবান্ধব বিভিন্ন মাধ্যমে আমি ওই 7ই মার্চের ভাষণ, জাতির পিতার 25 মার্চ মানে মধ্যরাতের পর রাত্রি 12:20 পরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কথা বা জাতির পিতা যে আমাদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছেন এবং তিনি বলেছেন একটি মানে হানাদার সৈন্য এদেশে থাকা পর্যন্ত আপনারা যুদ্ধ চালিয়ে যাবেন, এ সমস্ত কথা বিভিন্ন মাধ্যমে আমি শুনতে পারি আর। আচ্ছা, আপনি শুনেছেন, আপনি উদ্বুদ্ধ হয়েছেন। আপনার সাথে ওই সময়, আপনার বয়স তখন 17 বছর, ক্লাস 8-এ পড়েন, আপনার সাথে আশেপাশের যারা ছিল বন্ধু বান্ধব, তারাও কি এই যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রেরণা পেয়েছিল? আপনার সাথে কেউ ছিল? যে আমার গ্রামের আরো 4 জন আমার সাথে মুক্তিযুদ্ধ, তাদের নাম কি মনে আছে? আমাদের মনে আছে, ওই আব্দুল সাত্তার প্রামাণিক, শামসুল হক, রেজাউল করিম, আপনার দুলাল, হেলাল, এরা সব আমাদের সাথে, এবং আমার পার্শ্ববর্তী গ্রাম বাসরার আব্দুল ওহাব এবং আপনার এই শ্রীফলতলার কাছে একটা গ্রামের
মোহাম্মদ নজরুল ইসলাম নামে নজরুল একজন। ইসলাম। জি, আচ্ছা, তার মানে আপনি একা না, তার মানে একা না। আপনার আমরা ওই বন্ধু বান্ধব নৌকাতে, হ্যাঁ। আপনারা তখন আলোচনা করলেন জি, আমরা জি। যুদ্ধ যাব। জি, জি। তো এখন যুদ্ধে যাবেন, এটা কিভাবে যাবেন, এই পরিকল্পনাটা কিভাবে করলেন? আমরা যুদ্ধে যাব, আমরা যোগাযোগ করতে থাকলাম আমাদের স্থানীয় এমপিএ অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেবের সাথে। Okay. তা উনি বললেন যে ঠিক আছে, তোমরা সবাই পরস্পর যোগাযোগ করে রাখো, আমি আরও কিছু লোক সংগ্রহ করে একসাথে আমরা যাব। পরবর্তীতে উনি আমাদেরকে, ওনার নেতৃত্বে আমরা ভারতে চলে যাব। পরিবার থেকে কোনো বাধা ছিল কি? আমি পরিবারকে আসলে জানায়া যায়নি। ও, আপনি তাদের না জানিয়ে না জানে বন্ধু বান্ধব মিলে জি। এমপিএ ওনার পরামর্শে জি। আপনারা আমি মুক্তিযুদ্ধে বা আমার মুক্তিযুদ্ধে সাথে- ঝাঁপিয়ে পড়েন জি, আপনি। ঝাঁপিয়ে। সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই প্রশিক্ষণের একটি বিষয় ছিল, জি। যে আপনি তো তখন ক্লাস 8-এ পড়েন, জি। কিভাবে অস্ত্র চালনা করতে হয়, কিভাবে যুদ্ধ জি, করতে হয়, জি। সেটা তো আপনার জানা ছিল না, না। জানা ছিল না। তার যুদ্ধ করতে গেলে নিশ্চয়ই এই বিষয়গুলো জানতে হবে। জি, জি। সুতরাং আপনি যুদ্ধ যে প্রশিক্ষণের পরিকল্পনা করলেন নাকি? না, ওই প্রথমে আমরা ওই এমপিএ সাহেবের সাথে ভারতে গেলাম। ভারতে যাওয়ার পরে ওই এমপিএ সাহেব আমাদেরকে কামারপাড়া ইয়ুথ ক্যাম্পে ভর্তি করার ব্যবস্থা করে দিলেন। কামারপাড়া, এটা কি ভারত? এটা ভারতে। ভারতের কামারপাড়া। জি, কোন ভারতের দিক দিয়ে আপনারা গেলেন? ইয়ুথ আপনার বাড়ি ক্যাম্প। সিরাজগঞ্জ। এটা আমরা আপনার ওই, রোডটা কি ছিল? রোডটা ছিল আমরা সাথিয়া থানা অতিক্রম করে সুজানগর থানা অতিক্রম করে ওখানে ওই পদ্মা নদী পার হয়ে কুষ্টিয়া গেছি। কুষ্টিয়া, হ্যাঁ। কুষ্টিয়া থেকে জলঙ্গি বর্ডার নামক ভারতীয় আপনার বর্ডার, এবং আমাদের এই বাংলাদেশে খারিজা থাক নামক বর্ডার, এই পার হয়ে আমরা ভারতে প্রবেশ করছি। ভারতে প্রবেশ করার পরে ভারতের বিএসএফরা সহযোগিতা করছে এবং আমাদের এমপিএ সাহেব বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যমে আমাদেরকে, আপনাদের টিমে কতজন ছিল? আমরা 22 জন ছিলাম। ও, 22 জন। জি। আপনার এই সিরাজগঞ্জের জি, আশেপাশের আশেপাশের মানুষগুলো সবই আমাদের, আপনার পরিচিত। জি জি, আমার গ্রাম। তারপরে বা ভারতে গেলেন। আচ্ছা, ভারতে গেলাম, কামারপাড়া প্রথমে ভর্তি হলাম। ওখান থেকে আমাদেরকে ট্রান্সফার করলো ওই মালঞ্চ কুরমাইল নামক ক্যাম্পে। এটা কি ওটাও আশেপাশেই? পাশেই, ওই কামারপাড়ার পাশেই। ওখান থেকে আমাকে এবং আরো অন্যান্যদেরকে ট্রান্সফার করলো পতিরাম নামক একটা ক্যাম্পে। আচ্ছা। পতিরাম ক্যাম্প থেকে আমাদেরকে ওই ভারতীয় আর্মিবাহী ভ্যানে নিয়ে যাওয়া হলো ওই 7 নম্বর সেক্টরের হায়ার ট্রেনিং ক্যাম্প পানিঘাটাতে। পানিঘাটাতে আমাদের প্রশিক্ষণ হলো বিভিন্ন অস্ত্রের উপর। ও, আপনারা পানিঘাটাতে প্রশিক্ষণ নিলেন। আপনাকে প্রশিক্ষণ কে দিলেন? আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আমাদের প্রধান প্রশিক্ষক ছিলেন ওই শিখ সেনা, ভারতের শিখ সেনা, আপনার ডিএস ভিলন। কত দিনের প্রশিক্ষণ? আমার গ্রুপের আমরা ছিলাম ওই ডেল্টা গ্রুপ, ডেল্টা কোম্পানি। তাই আমাদের গ্রুপের প্রশিক্ষণ হয়েছিল 21 দিনের। 21 দিনের। আপনি প্রশিক্ষণ কি কি প্রশিক্ষণ নিলেন? আমাদেরকে ওই 303 রাইফেল, এসএলআর, এলএমজি, হ্যান্ড গ্রেনেড, মাইন এবং এক্সপ্লোজিভ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিছে। আমার সাথীদেরকে দিছে, কিন্তু আমাকে বলছে যে তুমি যেহেতু ছোট মানুষ, তুমি একটু অভিজ্ঞতা রাখো, এদের সাথে থাকো, কি রাখো? অভিজ্ঞতা রাখো, অভিজ্ঞতা রাখো, ও, অভিজ্ঞতা রাখো। আর তুমি মূলত ওই 303 রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড, এই দুইটা অস্ত্র ভালোভাবে চালানো শেখো। আর অন্য অন্য যুদ্ধের কৌশল, আপনার ক্রলিং করতে হবে কিভাবে, কিভাবে আপনার সমস্ত গেরিলা পদ্ধতির সমস্ত হেলমেট ব্যবহার করবে, বেয়োনেট লাগাবে, কীভাবে ফুলতরি মারবে, অস্ত্র আপনার ফুলতরি মারতে হয়, অস্ত্র পরিষ্কার করতে হয়, এই সমস্ত কিছু শিখেছে। কিন্তু আমার বয়স স্বল্পতার কারণে মানে আপনার কঠিন কঠিন বিষয়গুলো আমাকে শিখতে বলেন নাই, তবে ধারণা রাখো তুমি। আপনার বয়স বিবেচনা করে, ওজন বিবেচনা করে জি, জি। সেই ধরনের প্রশিক্ষণ জি, জি। আপনি নিয়েছেন। এখন যখন আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, তখন থাকা খাওয়া কিংবা কোনো ভাতার ব্যবস্থা ছিল কি? জি, ওই থাকা খাওয়ার আমরা প্রথমে যখন ওই হায়ার ট্রেনিং ক্যাম্পে গেলাম, তখন ওই তাঁবুর মধ্যে আমাদের থাকার ব্যবস্থা করছে। আমাদেরকে প্রথমে ওই আপনার গেঞ্জি, প্যান্ট, কিছু বিছানাপত্র, থালা এবং ওই প্লেট, আপনার একটা মগ, চা খাওয়ার একটা মগ, এগুলা সরবরাহ করছে। ভাতা কত দিয়েছে? ভাতা দিছে আমাদেরকে ওই 50 টাকা হলো আপনার বেতন হিসেবে, আচ্ছা। আর 60 টাকা হলো রেশনিং মানি। ওই 50 টাকা পকেট অ্যালাউন্স বলছে ওরা। আচ্ছা আচ্ছা। এই 110 টাকা করে। ভারতীয় জনগণ আপনাদের কিভাবে সহযোগিতা করেছে? ভারতের জনগণ আমাদেরকে সহযোগিতা করছে তারা। আর এই দেশে আমরা যারা গেছি, অধিকাংশ পশ্চিমবঙ্গে আমি ছিলাম,
পশ্চিমবঙ্গের অনেকেই বেশি বাঙালি এবং এদের মধ্যে কিছু আমাদের আত্মীয় স্বজনও আছে, তারা সহযোগিতা করছে, সবসময় তো সহযোগিতা করছে। এবং আপনারা যখন গিয়েছেন তখন পোশাক তো ছিল কি সাথে? না, কোনো একটু পোশাক দিন। ছিল না। তখন আপনাদের এই পোশাক কে সরবরাহ করতো? না, পোশাক সরবরাহ করে নাই, আপনারা- যার যা পোশাক তাই, খালি তাই? শুধু প্যান্ট, হ্যাঁ, এমনি পরার জন্য, যেহেতু আমরা এক বস্ত্রেও অনেকে গেছে, এক বস্ত্রে গেছেন। হ্যাঁ, সেজন্য কিছু পরিধানের জন্য তার মানে আপনারা এক বস্ত্রেই অনেক দিন হ্যাঁ, অনেকে, কাটিয়েছেন। জি জি, এরকম। আচ্ছা, প্রশিক্ষণ সমাপ্ত হলো। জি। প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পরে আপনাদের যে নির্দেশনা যে আপনি যুদ্ধের জন্য তৈরি, আপনি বাংলাদেশে আসবেন, এই নির্দেশনা কে দিল? যে আমরা ওই যখন প্রশিক্ষণ শেষ হলো, 21 দিনের প্রশিক্ষণ হলো, প্রশিক্ষণ হওয়ার পরে আমাদেরকে একযোগে 50 জনের মতো নিয়ে আসলো। ওই আমাদের সেক্টর ছিল 7 সেক্টর, 7 Seven নম্বর, sector, জি, 7 নম্বর 7 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল ওই কালিয়াগঞ্জের তরঙ্গপুর নামক স্থানে। ওই তরঙ্গপুর নামক স্থানে আনে এলাকা ভিত্তিক এলাকার মানুষদেরকে সমন্বয়ে এক একটা করে গ্রুপ তৈরি করা হলো। আচ্ছা। আমাদেরকে এবং একটা- ওই গ্রুপে একজনকে জি। কি কমান্ডার নিযুক্ত জি, করলো? একটা কমান্ডার এবং আপনার একজন গ্রুপের ডেপুটি কমান্ডার কে কমান্ডার। ছিলেন? আমাদের কমান্ডার হচ্ছে এম.এ. মান্নান। ওই যে এমএন এর কথা বললেন? না, উনি তো চলে গেলেন, আমাদেরকে ভর্তি করার ব্যবস্থা করে ভর্তি দিয়ে করে উনি উনি চলে গেলেন। কলকাতা চলে গেলেন, চলে গেলেন। যে সরকারের সাথে যোগ আচ্ছা, দিলেন। এম এ মান্নান। এম.এ. মান্নান। ওনার বাড়ি কোথায় ছিল? ওনার বাড়ি বেলকুচি থানার তামাই নামক গ্রামে। তামাই গ্রামে। জি। আচ্ছা, আর ডেপুটি কমান্ডার কে ডেপুটি ছিলেন? কমান্ডার ওই শাহজাদপুর উপজেলার আপনার জামিরতা গ্রামের রবীন্দ্রনাথ বাগচি নামে একজন ছিলেন। আচ্ছা, আপনার সাথে যারা গিয়েছিলেন 24 জন বলছিলেন, 22 জন জি। গিয়েছিলেন। পরবর্তীতে ট্রেনিং শেষে ওই 22 জনই ছিল? না, ওই বিভিন্ন জায়গায় ওই যে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে, জি। আমাদেরকে যেমন আমাদের গ্রুপের একজন, ওই কয়েকজন, আর কয়েকজন অন্য অন্য গ্রুপে আর কি। আমার গ্রুপে তখন ছিল রবীন্দ্রনাথ বাগচি, রতন কুমার দাস, মোহাম্মদ নজরুল ইসলাম, এই আচ্ছা। অন্য অন্যরা। ট্রেনিং শেষ হলো, আপনারা বাংলাদেশে আসবেন, জি। যুদ্ধের জন্য প্রস্তুত। আপনারা কিভাবে কোন জায়গায় যুদ্ধ করবেন এই পরিকল্পনাটা নিশ্চয়ই কমান্ডার দিয়েছেন? জি জি। তা আপনারা কোন সীমান্ত দিয়ে আপনি বাংলাদেশে প্রবেশ করলেন আমরা এবং ওই কোথায় আসলেন? 7 সেক্টরের হেডকোয়ার্টার তরঙ্গপুর থেকে আমাদেরকে অস্ত্র দেওয়া হলো, রাইফেল বা আপনার সাথে অন্যান্য 303 সমস্ত। রাইফেল? আমার নামে Hand ইস্যু করা grenade? হলো 303 রাইফেল। রাইফেল? আচ্ছা, আর ওই হেলমেট, আপনার ব্যায়োনেট এবং ওই আর অন্যান্য এক্সপ্লোজিভ যেগুলো দিয়ে আপনার ব্রিজ ভাঙে, সে সমস্ত ভারী অস্ত্রগুলো আমার কমান্ডার, ডেপুটি কমান্ডার বা যারা যারা সিনিয়র ছিলেন তাদের কাছে দিলেন আর কি। এগুলো নিয়ে আমরা চলে আসলাম প্রথমে। কোন সীমান্ত দিয়ে আসলেন? আমাদের যেদিক দিয়ে গিয়েছিলেন? না, ওই আপনার ইয়ার থেকে তরঙ্গপুর থেকে ট্রেনে আসলাম, বাসে আসলাম কালিয়াগঞ্জ পর্যন্ত। কালিয়াগঞ্জ থেকে ট্রেনে উঠলাম, ট্রেনে আসলাম শিলিগুড়ি পর্যন্ত। শিলিগুড়ি থেকে ট্রেন বদলায় ওই আসামগামী একটা ট্রেনে ধুবড়ি স্টেশনে নামলাম। ওখান থেকে বাসে আসলাম আপনার আসামের মানিকারচরে। মানিকারচর থেকে আপনার আসলাম রংপুর জেলার আপনার কুড়িগ্রাম, তখন মহকুমা ছিল, এখন জেলা হয়েছে। কুড়িগ্রাম মহকুমার আপনার পানিঘাটা, কুড়িগ্রাম রৌমারি নামক রৌমারী, right. মুক্তিযোদ্ধা ক্যাম্পে। ওখানে আমাদের পরিচিত সমস্ত লোকজন ছিলেন, ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমার কমান্ডার স্যার ওই নৌকা ভাড়া করলেন। সেই নৌকা পথে আমরা আসলাম সিরাজগঞ্জের চরে। এটা এই সিরাজগঞ্জ চরটা ছিল টাঙ্গাইল জেলার সিঙ্গুলির চরের কাছে। সিঙ্গুলির চর। জি। তার মানে চর খুব সম্ভবত টাঙ্গাইলের চর ছিল, ভুয়াপুর হতে পারে, জি, জি, এই জি, এরকম জি, একটা জি, জায়গা। জি। এটা এবং 7 নম্বর সেক্টরের 7 নম্বর সেক্টর। তা ওখানে আমরা যখন আসলাম, খুব ওই পানি আপনার বাহাদুরাবাদ ঘাটের সম্মুখ দিয়ে আসতে হয়, নৌকার মধ্যে আমরা আসি। তা বাহাদুরাবাদ ঘাটের ওই পাকিস্তানি আর্মিরা খুবই ভয়াবহ, আমরা সব শুনতে বাহাদুরাবাদ পারলাম। ঘাটে তখন পাকিস্তানি আর্মির হ্যাঁ, অবস্থান করছিল। অবস্থান করছিল, হ্যাঁ, পাকিস্তানি, এবং ভয়াবহ তারা। তা আপনারা তো নৌকা পথেই আসছিলেন, কিন্তু তাদেরকে কিভাবে পার করে, অথবা তাদের চোখ ফাঁকি দিয়ে না, কিভাবে ওই গেলেন? তাদের মানে সম্মুখ দিয়েই নৌকা আসতে হয়, নৌকা আসতে হয়। কিন্তু তারা আমাদেরকে ধরতে পারলে তারা আমাদেরকে নৃশংসভাবে হত্যা করবে এবং অত্যাচার করবে। এই সমস্ত কাহিনী আমরা জানার কারণে আমার কমান্ডার স্যার বললেন, কোনো অবস্থাতেই আপনারা সবাই নৌকার ডবরার মধ্যে পজিশন অবস্থায় থাকুন। যদি কোনো কারণে নৌকার ডবরার মধ্যে, ডোরার মধ্যে ভেতরে, জি, হ্যাঁ, যাতে জি, দেখা না যায়। না, দেখা না যায়। অস্ত্র নিয়ে আমরা
মানে পজিশন অবস্থায় আছি। যদি কোনো কারণে তারপরে ওরা fire আমাদের করবেন। কাছতে আসে, মারতে আসে, আমরা যুদ্ধ করব, যুদ্ধ করে শহীদ হব, কিন্তু কোনো অবস্থাতে ওদের হাতে ধরা দেব ধরা দেবেন না। আচ্ছা, আপনারা চরে আসলেন, সিঙ্গুলিয়ার তারপর চরে আসলেন। মানে সার্চ লাইটের আলো এসে পড়তেছিল আমাদের নৌকাতে। ও, তারপর কিন্তু ওরা আর আমাদেরকে সুইচ বোট নিয়ে ধরতে আসে নাই। আমরা ওই ডেঞ্জারাস প্লেস অতিক্রম করার পরে ভোরে এসে এক কাশি খাতের মধ্যে নৌকা ফিরে এলো। সেখানে আমরা সকালের সমস্ত ক্রিয়া দিয়ে করে ওই নৌকাপথেই আপনার ভয়াবহ অবস্থা ছিল। কাজীপুর থানার সম্মুখ দিয়ে আসতে হয়, জগন্নাথগঞ্জ ঘাটের সম্মুখ দিয়ে আসতে হয়, সমস্ত জায়গায় আপনার রাজাকারেরা পাহারা দিচ্ছিল। আচ্ছা, সবকিছু অতিক্রম করে আপনি আমরা কাঙ্ক্ষিত চলে আসলাম যে জায়গা চলে আসলেন। আমরা এখন যুদ্ধের দিকে যাব। জি, যে আপনি যে আসলেন সিঙ্গুলিয়ার চরে, তারপরে অপারেশনের কোনো ঘটনা ওই তো আছে? আপনার সিঙ্গুলের চলের পরের দিন রাত্রিতে থাকে, পরের দিন আমরা যমুনা নদী পার হয়ে চলে আসলাম এই পারে সিরাজগঞ্জ জেলার মানে বেলকুচি থানায়। তাই বেলকুচি থানার ওই এমএনএ আব্দুল মমিন তালুকদার, উনি ছিলেন বেলকুচি কামারখন্দের এমএনএ। তা উনি বাড়িতে ছিলেন না, ওনার ভাই আব্দুর রশিদ তালুকদার, উনি আমাদেরকে সহযোগিতা করলেন কোথায় থাকবো, কোথায় খাবো, কীভাবে। আর আমরা থাকলাম। আমরা ওই রেকি করে অবস্থা, মানে কতজন আর্মি আছে, কতজন রাজাকার আছে, এটা আপনারা তথ্য নিয়ে নিলেন। এখন আমি আসতেছি যে আপনি কতগুলো অপারেশন করেছেন? আমি 4টা যুদ্ধে অংশগ্রহণ। সে কি অপারেশন? একটা হলো বেলকুচি থানা আক্রমণ যুদ্ধ। বেলকুচি থানা আক্রমণ জি করেছেন। জি। তারপরে হলো কালিয়া হরিপুর রেলওয়ে স্টেশন অ্যাম্বুশ, ওখানে যুদ্ধ হয় না, অ্যাম্বুশ করছিলাম যুদ্ধ করার জন্য। কিন্তু ওই ট্রেন আসছে, ট্রেনে ওই পাকিস্তানি হানাদার সৈন্যদের মানে অনেক থাকায় আমাদের কমান্ডার সাহেব আমাদেরকে কমান্ড করেন নাই যুদ্ধ করার। তখন আমরা পিছিয়ে এসে তৃতীয়টা হলো ওই বেলকুচি থানারই কল্যাণপুর নামক স্থানে আমরা যুদ্ধ করছি। আচ্ছা, আরেকটা হলো শাহজাদপুর উপজেলার ধিতপুর নামক স্থানে যুদ্ধ করছি। সম্মুখ যুদ্ধ। আমরা বেলকুচি থানা যে আক্রমণ করলো সেই গল্পটা শুনি। আচ্ছা, কিভাবে করলেন? বেলকুচি থানা আক্রমণ যুদ্ধ আমরা ওই দিন 2 জায়গা মানে আক্রমণ করার সিদ্ধান্ত। এক হলো থানা, আর একটা হলো মুসলিম লীগ এর নেতা ছিল আব্দুল মতিন। তা ওনাকে ধরে নিয়ে আসার আমাদের সিদ্ধান্ত ছিল একটা গ্রুপের। একটা গ্রুপ ওনার বাড়িতে গেলেন যে ধরে নিয়ে আসলেন, আর একটা গ্রুপ আমার কমান্ডার সাহেবের নেতৃত্বে, কমান্ডার জনাব এম এ মান্নান সাহেবের নেতৃত্বে আমরা থানা আক্রমণের জন্য রাত্রি 12টার সময় থানা আক্রমণ করব, এই জন্য ক্রোলিং করে আগেছিলাম। ইতিমধ্যে ওই সেন্ট্রি ছিল থানার, ও আমাদেরকে দেখতে পারে পরে হুইসেল দিয়ে ও মানে আপনার ফায়ার করছে আর কি। আমার কমান্ডার স্যারও আমাদের উনি ফায়ার ওপেন করে। আপনার অবস্থান কোথায়? আমি ওই কমান্ডার সাহেবের বাম পাশে ছিলাম, ক্রলিং করে যাচ্ছি আর কি। তা আমরা কমান্ডার সাহেব প্রথম ফায়ার ওপেন করলেন আর কি। তারপরে আমাদেরকে ফায়ার অর্ডার দিলেন। আমরা কি পাকিস্তানি সৈন্য ছিল কোনো থানায়? আমরা ওই পুলিশ ছিল আর কি, এরা মালয়েশিয়া ছিল, আর কিছু রাজাকার ছিল। জি জি। তা ওখানে যুদ্ধ হলো প্রায় 1 ঘন্টার অধিক যুদ্ধ হলো। কিন্তু ওরা যারা থানাতে দায়িত্ব ছিল আর কি, পুলিশ হিসেবে, রাজাকার হিসেবে, তারা ওই আপনার সোহাগপুর নদীতে ছিল একটা লঞ্চ, সেই লঞ্চে উঠে ওরা যমুনার মধ্যে চলে যায়, ওরা আমাদের রেঞ্জের বাইরে চলে যায়। তখন আমরা থানা দখল করে নিলাম। ওখানে যা মালখানায়, তারপরে মালামাল যা ছিল ওদের মালখানা আছে, ওই মালখানায় আমরা ঢুকে ওদের যে অস্ত্রগুলো ছিল ওগুলো নিয়ে আসলাম। আর যে সেখানে কেউ আহত নিহতর কোনো বিষয় ছিল? 2জন রাজাকার, না আমি কোনো আহত নিহত সেরকম দেখে 2জন রাজাকারকে জ্যান্ত আমরা ধরে নিয়ে আসছি আর কি। আচ্ছা, পরবর্তীতে রাজাকারদেরকে আমরা পরে ওদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা আর যাও না। তা ওরা ভালো হলো। তখন ওরা কথা দিল যে না, আমরা রাজাকারে যাব না, বরং আরও 2-4 জনকে আপনাদের সাথে স্যালেন্ডার করাবো। এই কথা বলার পরে তা ওদেরকে ছেড়ে দিলাম আমরা। আচ্ছা, এটা তো থানা আক্রমণের ঘটনা ছিল। কোনো পাকিস্তানিদের সাথে, যে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধ করছি আপনার ওই শাহজাদপুর উপজেলার ধিতপুর নামক আপনার স্থানে, ধিতপুর আপনার অফ দা বাঁধের উপরে। তা ওরা টাঙ্গাইল যুদ্ধে পরাজিত হয়ে আপনার 12ই ডিসেম্বর পালায়া যাচ্ছিল ঢাকার দিকে।
ঢাকার দিকে অবদাবাদ ধরে ওরা পালা যাচ্ছিল। আমাদেরকে কিছু লোক এসে সংবাদ দিল যে এরকম পাকিস্তানি হানাদার সৈন্যরা যাচ্ছে। তখন আমরা ওদেরকে পিছু নিলাম। তা আমাদের প্রথমে ওদের আক্রমণ করার ইচ্ছা ছিল না, আমরা শুধু ফলো করতেছিলাম যে ওরা যেন আর আমাদের বাঙালিদের কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু ওরা তো খুব তখন ক্ষুধার্ত। ওরা এক কৈজুরি থেকে এক মূলা ক্ষেত থেকে মূলা তুলে খাচ্ছিল। ওরা জানে না যে কাঁচা মূলা খাওয়া যায় না আর কি। তারপরে আমরা ওদেরকে দেখছি আর কি। তা ওরা হাঁটতেছিলে, আমরা মানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা চলছিলাম। তো ধিতপুর নামক স্থানে গিয়ে ওরা ক্রোধী, ওরা আমাদেরকে অস্ত্র তাক করে আর কি। যখন ওরা অস্ত্র তাক করে তখন আমরা জাম করে অবদাবাদের পশ্চিম দিকে অবস্থান নেই, ওরাও জাম করে আপনার অবদার পূর্ব দিকে অবস্থান নেয়। তারপরে যুদ্ধ শুরু হলো। হ্যাঁ, 4টি যুদ্ধের মধ্যে কোনো আহত নিহতের জি জি, আমার ওই যে ধিতপুরের যুদ্ধে, ধিতপুর যুদ্ধটি ছিল বেশি ভয়াবহ। মানে পাকিস্তানি সৈন্যরা ওরাও মরিয়া, আমরাও মরিয়া, আমাদের পিছনে আসার কোনো পথ নাই। তা ওই যুদ্ধে আমাদের সাথী মানে আমরা গ্রুপ এবং আরও বেশ কয়েকটা গ্রুপ ছিল। এর মধ্যে ওই বেড়ার SM আমির হোসেনের গ্রুপের আপনার আব্দুল খালেক নামক একজন এবং আমজাদ হোসেন নামক একজন ওই পাকিস্তানি হানাদারদের গুলিতে গুলিবিদ্ধ হয় এবং তারা ভয়াবহভাবে আহত হয়। মানে না, ওরা শহীদ হয়েছেন, দুইজনই শহীদ হয়েছেন আর কি। নাম আব্দুল খালেক, শহীদ আব্দুল খালেক। জি জি, উনি ছিলেন ওই বৃষালিকা গ্রামের অধিবাসী এবং বেড়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আচ্ছা, আপনার এই অপারেশনের গল্পগুলো আমরা শুনলাম, তো কখন জানলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? ওই আমরা ওই যুদ্ধ করতে 14 তারিখে আমাদের শাহজাদপুর মনে করেন স্বাধীন হয়, হানাদার মুক্ত এলাকা হয় 14 তারিখ, 14 ডিসেম্বর। আপনি যুদ্ধের সময় তো জনগণ যদি সহযোগিতা না করতো তাহলে কি এটা সম্ভব ছিল? না, জনগণ সহযোগিতা না করলে আমাদের পক্ষে বিজয় অর্জন করা সহজ ছিল না। জনগণ আমাদেরকে থাকতে দিছে, খাইতে দিছে এবং জনগণরা নিজেদের বিছানাপত্র আমাদের জন্য ছেড়ে দিছে, জনসমর্থন ছিল। আর তারা যদি সমর্থন না করতো, তারা যদি পার্শ্ববর্তী রাজাকার ক্যাম্প বা আর্মি ক্যাম্পে গিয়ে সংবাদ দিত, তাহলে আর্মিরা এসে আমাদেরকে ধরতো। আপনি কবে বাড়ি আসলেন? আমরা ওই 16 ডিসেম্বরে দেশ আপনার বিজয় অর্জন হলো। বিজয় অর্জন হওয়ার পরে আমরা 14 তারিখে আসা আমাদের জামিরটা হাই স্কুলে ক্যাম্প করে থাকলাম। ক্যাম্প করে থাকলাম। তখন ওই 14 তারিখ থেকেই শাহজাদপুরে মুক্তিযোদ্ধা প্রশাসন গড়ে উঠলো। আমাদের মুক্তিযোদ্ধারাই ওসি হলো এবং আমাদের বাকি মির্জা নামক একজন শাহজাদপুর থানার মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক নিযুক্ত হলেন। তা উনিরা আমাদের সহযোগিতা করতে থাকলে আমরা থাকতে থাকলাম। পরিবারের কথা জানতে চাচ্ছি যে আপনি এই যে 9 মাস পরিবার ছেড়ে চলে ছিলেন, যুদ্ধ করলেন, এরপরে পরিবারের কাছে কখন কিভাবে পেলেন? পরিবার আমার জন্য, আমি ছোট মানুষ, আমার মা বাবা ভীষণ কান্নাবাড়ি করছে এবং সেই বাড়িতেই ছিলেন এবং পাগলের মতো। না, আমাদের গ্রামের মুসলমানেরা খুব ভালো, তারা সবাই শেল্টার দিছে, তারা সাহস দিছে যে কেউ কোনো ক্ষতি করতে, কিন্তু আমার জন্য পাগল হয় আমাকে খোঁজার জন্যই আমার বাবা মাও ইন্ডিয়াতে চলে গেছে, যা ওই ভারতের আসামের মানিকেশ্বর শরণার্থী ক্যাম্পে অবস্থান করছিলেন। জি জি, আসলে গল্প অনেক থাকে, মুক্তিযুদ্ধের গল্প তো আসলে অত অল্প সময়ের মধ্যে সব কিছু বলা সম্ভব না, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে। আপনি বাংলাদেশ বেতার রংপুরে এসেছেন, আমাদের স্টুডিওতে আপনি মূল্যবান তথ্য তুলে ধরলেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ সারা দেশ। তার কারণ আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তো 71 বীরত্ব গাথার অনুষ্ঠানে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনাদের যে ত্যাগ, যেই ত্যাগের বিনিময়ে আমাদের যে অর্জিত স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই বীর মুক্তিযোদ্ধাগণের অনেক সুযোগ সুবিধা সম্প্রসারণ করেছেন এবং সেটি চলমান থাকবে। এবং আমরা চাই যে
বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের বুকে একটি রোল মডেল, এবং সেটি তার স্বমহিমায় আরও অনেক দূর এগিয়ে যাবে। আমি এই বলেই আজকে যে বিরক্ত গাথার অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠান আমাদের শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন ইফতেখারুল আলম রাজ, ভিডিও সম্পাদনায় রিফাত হক শাহ, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন এইচ.এম. শরীফ, প্রযোজনা করেছেন শাম্মী হক। আর অনুষ্ঠানটির আসলে মূল পরিকল্পনায় এবং সার্বিক নির্দেশনায় আমি ছিলাম, আর আপনাদের সাথে আমি সঞ্চালনে ছিলাম। এই বলেই যে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে 16ই ডিসেম্বরে, দেশকে স্বাধীন করে ফিরছে সবাই ঘরে। 16ই ডিসেম্বর নয় শুধু 16ই ডিসেম্বর